বাহ! আজকাল কি মানুষকে শরীর দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে? ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েবাড়ির কিছু পিচ্ছি ছেলেমেয়েদের নাচ দেখছিল। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠে এমন জঘন্য কথা শুনে চমকে তাকালো সে। আর পিছনে তাকাতেই কণ্ঠের মালিককে দেখে রীতিমতো ছোটখাটো একটা স্ট্রোক করলো ঈশা। ভয়ে তোর জান যায় যায় অবস্থা। এই রাক্ষসটা এখানে কেন? সেটাই তো বুঝতে পারছে না ঈশা। দেখতে যথেষ্ট সুন্দর, হ্যান্ডসাম আর গুড লুকিং হলেও কেন যে এমন ভিলেন মতো আচরণ করে সেটাই বুঝে আসে না। কই, আর কারোর সাথে তো এমন করে না, শুধু ওর সাথেই কেন এমন করে? কতগুলো ভাবতে ভাবতেই ভীতু ঈশা সামান্য পরিমাণ সাহস সঞ্চয় করে নিল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ঈশাকে চুপ করে থাকতে দেখে তীর্য কণ্ঠে আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো? কথা বলছিস না কেন? ব্যাটারির চার্জ কি ফুরিয়ে গেছে? ঈশা আবার মনের সাহস নিয়ে ভীতু কণ্ঠে বলল, ভাইয়া, তো তুই তুই কবে আসলি? তুই তো আসবি না বলেছিলি না। কেন? আমি এসে কি খুব বড় ক্ষতি করেছি? না না, তা হবে কেন? আমি তো জাস্ট এমনিই জিজ্ঞেস করছিলাম, কারণ তুই তো বলেছিলি তুই আসবি না, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, আসবো না বলেছিলাম, বাট এখন তো দেখছি না আসলে কারো এত সুন্দর ফিগারটা মিস করতাম। আফটার অল কোমর, পেট আর পিঠ দেখিয়ে শাড়ি পরেছিস, তাই না? বলেই বাঁকা হাসলো আয়াস। তারপর চারপাশে একবার তাকিয়ে ঈশার কোমরে এক হাত রেখে এক টানে ঈশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঈশা তো রীতিমতো লজ্জায় আর ভয়ে একবার আয়াসের মুখের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিজের কোমরের দিকে তাকাচ্ছে। কি করছে আয়াস এটা? বিয়েবাড়ির এত মানুষের ভিড়ে ওর সাথে এমন করার মানে কি? লোকজন কেমন করে তাকাচ্ছে? ঈশা তো লজ্জায় এখনই মাটির সাথে মিশে যেতে মন চাইছে। ঈশা নিজেকে আয়েশের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চাপা স্বরে বলল, ভাইয়া, এসব কি করছিস? ছাড়, সবাই দেখছে তো। প্লিজ ভাইয়া ছাড়। সবাই কিভাবে বলতো? প্লিজ ছাড় না। কিন্তু ঈশার কথা যেন আয়েশের কানে পৌঁছালো না, বরং আয়াস আরও একটু শক্ত করে ঈশাকে নিজের সাথে চেপে ধরল। তারপর ঈশার কানে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে পড়ল, ছাড়তে বলছিস কেন? কেউ একজন এসে এভাবে কোমরে হাত রেখে জড়িয়ে ধরবে বলেই তো এমন কোমর দেখিয়ে শাড়ি পরেছিস, তাই না? সত্যি বলছি, তোকে আজ অনেক বেশি হট লাগছে। আয়েশের লাস্টের বলা কথাগুলো ঈশার কান ভেদ করে মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথেই ঈশার পুরো শরীর যেন অসাড় হয়ে এলো। আয়েশ এসব কী বলছে? ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? একে তো এমন ভরপুর বিয়ে বাড়িতে ওকে বুকের সাথে মিশিয়ে রেখেছে, তার উপর এখন কী সব কথা বলছে। ঈশার জন্য এবার অস্বস্তি লাগতে শুরু করলো। তাই আবারও জোর দিয়ে নিজেকে আয়েশের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ভাইয়া, তোর কি আজ মাথা টাথা সব গেছে? এসব কোন ধরনের কথা বলছিস? নেশা করে আসিসনি তো আবার? প্লিজ ছাড় আমায়, সবাই খারাপ বলবে। অবশ্য তোর কিছু হবে না এতে, কারণ তুই ছেলে। তোকে কেউ কিছু বলবে না। যা হবার, যা বলার সবই তো আমাকেই বলবে, কারণ আমি যে মেয়ে। তাই প্লিজ ছাড় আমায়। ঈশার এবারের বলা কথাগুলো শুনতেই কেন যেন আয়াস বাঁধনটা হালকা করে দিল, তবে একেবারে ছেড়ে দিল না। হালকা করে ধরে রেখে তাচ্ছিল হাসলো। আয়াসের এমন তাচ্ছিল মার্কা হাসি দেখে ঈশার অন্তরাত্মা শুকিয়ে আসলো। ছলো ছলো নয়নে আয়াসের দিকে চোখ রেখে ভেজা গলায় বলল, ভাইয়া ছাড় না প্লিজ। ও তাই? ছাড়তেই হবে? হুম। ওকে, ছেড়ে দেব। তার আগে এইটা বল যে তোকে শাড়ি পরার পারমিশন কে দিয়েছে? না মানে, আমি তো তোকে শাড়ি পরার পারমিশনটা কোনো কালেই দেইনি। ইনফ্যাক্ট শাড়ি পরতে নিষেধ করেছি তোকে। তাই ভাবছি যে তোকে পারমিশনটা দিয়েছে তাকে সাথে করে গরম গরম এক কাপ চা পান করতাম আর কি। বলতো, কে সেই মহান ব্যক্তি যার কথায় তুই এত সুন্দর করে শাড়ি পরেছিস, তাও আবার কোমর দৃশ্যমান করে? আয়েশ কথাটা শুনে শান্ত কণ্ঠে বলল, ও ভিতর ভিতর যে কতটা রাগ করেছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঈশা এবার ঘাবড়ে গেল। কি বলবে এখন সে?
সত্যিই তো আয়েশ ওকে নিষেধ করেছিল শাড়ি পরতে। আয়েশ এটাও বলে দিয়েছে ওকে যে কোনোদিন শাড়ি পরতে ইচ্ছে হলে নিজের রুমে যেন পরে, অন্য কারোর সামনে যেন না পড়ে, এমনকি ওর সামনেও যেন না পড়ে। আর ঈশা কিনা ওর কথার বিরুদ্ধে গিয়ে শাড়ি পরেছে, তাও আবার এই ভরপুর বিয়ে বাড়িতে। আয়েশ কী করবে ওর সাথে সেটা ভাবতেই ঈশার চোখগুলো জলে ভরে গেছে। ঈশা জানে আয়েশ এখন নিশ্চয় ওকে বড় ধরনের কোনো শাস্তি দিবে, কারণ ঈশা যতবারই আয়েশের কথা অমান্য করেছে ততবারই আয়েশ ওকে কোনো না কোনো শাস্তি দিয়েছে। তাই আজও যে কোনো শাস্তি না দিয়ে ছাড়বে না আয়েশ, সেটা ঈশা ভালো করেই বুঝে গেছে। ঈশা যখন আয়েশের শাস্তির কথা ভাবতে ভাবতে ভাবনার অতল সাগরে মগ্ন, তখনই আয়েশ আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো? কিছু বলছিস না কেন? তোকে কে পারমিশন দিয়েছে শাড়ি পরার? হ্যাঁ, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? বল, জবাব দে। আই সেইড জাস্ট টেল মি। কথাগুলো বলে আয়েশ ঈশাকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিল। তারপর আবারও রাগী গলায় বলল, তোর অনেক সাহস বেড়েছে না? দাঁড়া, তোর বিয়েতে আসা আমি জন্মের মতো গোছাচ্ছি। জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে, আমরা এক্ষুনি বের হব। ঈশা নিশ্চুপ। ঈশাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশ আবারও রাগী কণ্ঠে বলল, কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, আই সেইড গো। আয়েশের এমন ভুবন কাঁপানো ধমকে শুধু ঈশা নয়, পুরো বিয়ে বাড়ি কেঁপে উঠল যেন। সবার দৃষ্টি এবার আয়েশ আর ঈশাতেই আবদ্ধ হলো। আয়েশের এমন ব্যবহার যেন কেউই মেনে নিতে পারছে না, কারণ আয়েশ খুবই ভদ্র এবং ভালো একজন ছেলে। ছোট বড় সবার সাথে খুব বিনয়ী এবং নম্র হয়ে কথা বলে। কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল যে ঈশার সাথে এরকম আচরণ করছি, তাও আবার এই ভরা বিয়ে বাড়িতে? সেটাই কারোর বুঝে আসছে না। আয়েশের এমন ব্যাপারে ঈশা এবার ভীষণ অপমান বোধ করলো। আয়েশ কিনা এতগুলো মানুষের সামনে ওর সাথে এমন বিহেভ করছে। ঈশার চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। জলে টইটুম্বর চোখ নিয়ে আয়েশের দিকে তাকালো। আয়েশ রেগে আরও কিছু বলতে যাবে, তখনই ভিড় ঠেলে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসলেন। আয়েশকে দেখে মহিলাটি যেন বেশ অবাক হলেন, সাথে খুশিও হলেন। যেন ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মহিলাটি আয়েশের সামনে এসে আয়েশের কাঁধে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বললেন, আয়াস বাবা, তুই এসেছিস? কখন এসেছিস? হ্যাঁ, এসেছি, এক্ষুনি আসলাম। যাক, ভালোই হয়েছে। তুই এসেছিস দেখে আমার খুব ভালো লাগছে। চল ভিতরে চল। না ফুপি, আমি ভিতরে যাব না, আমি এখনই চলে যাব। আসলে আমি ঈশাকে নিতেই এসেছি। চল ঈশা। আয়েশের কণ্ঠ শুনে মিনুর রহমান অর্থাৎ আয়েশের ফুপি বেশ অবাক হলেন। অবাক কণ্ঠে বললেন, মানে এখন চলে যাবি মানে কি? আর ঈশাকে নিতে এসেছিস মানেই বা কি? আর একটু পরে গায়ে হলুদ, আর তুই বলছিস তুই ঈশাকে নিয়ে যেতে এসেছিস? এসবের মানে কি বাবা? আয়েশের মুখে নিজের চলে যাওয়ার কথা শুনে ঈশার খুবই মন খারাপ হলো। আর কিছুক্ষণ পরেই তো হলুদের অনুষ্ঠান। হলুদের জন্য এত সুন্দর করে সেজেছে সে, আর আয়েশ কিনা ওকে নিয়ে যাবে। ঈশা এবার ফুপির পিছনে এসে ফুপির গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। তারপর আদুরে গলায় কাঁদো কাঁদো ফেস করে বলল, ফুপি, আমি এখান থেকে কোথাও যাব না। এখনো তো হলুদের অনুষ্ঠানও হয়নি, আর ভাইয়া বলছে ওনাকে আমায় নিয়ে যাবে। প্লিজ ফুপি, তুমি ভাইয়াকে মানা করো আমায় যেন না নিয়ে যায়। ওর চলে যাওয়ার হলে ও যাক, বাট আমি যাব না। মিনুর রহমান বাইজির কথা শুনে হাসলেন। উনি ঈশার গালে আলতো করে হাত রেখে আয়েশের দিকে তাকালেন। ঈশাও ফুপিকে জড়িয়ে ধরে সে আগের মতো দাঁড়িয়ে রইল। মিনুর রহমান আয়েশকে উদ্দেশ্য করে বললেন, আয়াস, এখন এখান থেকে না ঈশা যাবে আর না তুই যাবি। দেখ বাবা, একে তো ভাইজান আর ভাবিরা কেউ আসলো না, তার উপর এখন তুইও এসে চলে যাবি বলছিস, তাও আবার ঈশাকে নিয়ে। আমার কি ভালো লাগবে বল? আর তাই বৌভাত শেষ না হওয়া অবধি তোরা কেউ কোথাও যাচ্ছিস না, এই আমি বলে দিলাম। সরি ফুপি, আমার থাকা হবে না, ইনফ্যাক্ট ঈশারও থাকা হবে না। তুমি জোর করো না প্লিজ, তাহলে আমি ফেলতে পারবো না। আমাদেরকে যেতে দাও। ঈশা যা, জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে। আর হ্যাঁ, শাড়ি যেন চেঞ্জ করে দেখি।
নয়তো আমি। মিনুর রহমান এবার একটু জোরেই হেসে দিলেন। হয়তো আয়েশার রাগার কারণটা উনি বুঝতে পেরেছেন। উনি বাঁকা হেসে সন্ধিয়ান চোখে আয়েশার দিকে তাকালেন, মুচকি হেসে বললেন, আয়াস, বাই এনি চান্স তোর রাগের কারণটা কি ঈশার শাড়ি নাকি অন্য কিছু? আয়েশ কিছু বলতে গিয়েও বলল না, বরং নাক মুখ কুচকে আশেপাশে তাকাতে লাগলো। ভাইপোর এমন চাহনি দেখে মিনুর রহমানও এবার ভাইপোর দৃষ্টি অনুসরণ করে তাকালেন। সবার ওদের দিকে তাকিয়ে আছে। মিনুর রহমান মুচকি হেসে সবাইকে চলে যেতে বলেন, আর এটাও বলেন যে আয়েশ ওনার ভাইয়ের ছেলে, তাই কেউ যেন একটু আগে বিষয়টা নিয়ে কোনো রকম কানাঘোষা না করে। সবাই বিরক্তি নিয়ে চলে গেলেন। ওদের হয়তো এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়েশার ঈশার কাজ দেখতেই ভালো লাগছিল। তাই তো মিনুর রহমানের চলে যেতে বলেছে সবার মুখটা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সবাই চলে যেতেই মিনুর রহমান আবারও আয়েশের চোখে চোখ রাখলেন, তারপর হেসে বললেন, এবার বল, ঈশার উপর এত রাগ কেন যে ওকে এখনই নিয়ে যেতে চাইছিস? আচ্ছা, রাগটা কি ঈশার উপর নাকি ঈশার শাড়ির উপর, কোনটা? আয়েশ কিছু বলতে যাবে, তার আগেই গাল ফুলে ঈশা বলে উঠল, আরে ফুপি, তুমি বুঝতে পারছো না? ওনার সব রাগ তো আমার শাড়ির উপর। আমি নাকি শাড়ি পরেছি বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আচ্ছা তুমিই বলো, মহাভারত কি আজ লেখা হচ্ছে যে আমার শাড়ি পরাতে অশুদ্ধ হয়ে যাবে? মহাভারত তো অনেক আগেই লেখা হয়েছে, সে 1900 কটকটি সালে। এখন যদি আমার শাড়ি পরাতে এত বছর পর সেটা অশুদ্ধ হয়ে যায়, তাহলে আমি কি করব? বাজে কথা বলা রাখবি, একটা থাপ্পড় দিব, ফাউল কোথাকার। আচ্ছা ফুপি, তুমি বলো তো, মেয়েরা শাড়ি কখন পরে? আয়েশের প্রশ্ন শুনে মিনুর রহমান আলতো হেসে বললেন, কেন, বিয়ের পর? শুনলি ফুপি কি বলেছে? মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। আর তোর কি এখনো বিয়ে হয়েছে নাকি যে তুই শাড়ি পরবি? তোর মতো পাগলরাই পারে বিয়ের আগে শাড়ি পরতে। যত সব আজাইরা পাবলিক, আগে তো বিয়েটা কর, তারপর আর কেউ বাধা দিবে না শাড়ি পরতে। আয়াস, তাহলে বিয়েটা করে ফেল। মিনুর রহমানের কথা শুনে আয়েশ আমতা আমতা গলায় বলল, মানে? না মানে তাহলে ঈশার বিয়েটা দিয়ে দিই। ও তাই বলো। আচ্ছা, তোমার ভাইজির কি এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে দিয়ে দেব? আগে স্টাডি তো কমপ্লিট করুক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বুঝলাম, এখন চল তো ভেতরে চল। সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছিস, আয় ঘরে যাবি। আচ্ছা তোমরা যাও, আমি বরং বাবা মাকে কল করে আমার আসার খবরটা দিয়ে আসি, আর ওদেরকেও বিয়েতে আসতে বলি। আর হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আমি যদি ভিতরে এসে শাড়িটা গায়ে দেখি না, শাড়ির সাথে আপনাকে সহ পিস পিস করে কেটে রেখে দিব, মাইন্ড ইট। কিন্তু এইবার আর আয়েশের কথাকে পাত্তা না দিয়ে ঈশা বলে মুখ বাঁকিয়ে ফুপির হাত ধরে ভিতরে চলে গেল। আয়েশও ফোন কানে ধরে বাইরের দিকে চলে গেল। ঈশা নিজের রুমে এসে দ্রুত শাড়িটা চেঞ্জ করে নিল, নয়তো রাক্ষসটা এসে সত্যি সত্যি শাড়ির সাথে ওকে সহ পিস পিস করে কেটে ফেলবে। কারণ আয়েশ যেটা বলে সেটাই করে। কিন্তু বোকা ঈশা তো জানেই না আয়েশ ওকে ভয় দেখানোর জন্য শুধু কথাটা বলেছে, যাতে শাড়ি চেঞ্জ করে নেয় সে। খানিক বাদে আয়েশ বাইরে থেকে ভিতরে আসলো। সিঁড়িতে ওঠার সময় ফুপির সাথে দেখা হয়ে গেল। আয়েশকে দেখে মিনুর রহমান হেসে বললেন, আয়াস, বাবা কথা বলছিস ভাইজান আর ভাবির সাথে? কি বলেছে ওরা, আসবে বলেছে? আরে ফুপি, আসবে বলেছে কি, ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে, এই আসছি বলে। সত্যি? ভালো হলো তাহলে, তোকে অনেক ধন্যবাদ বাবা। তোরা তো ইম্পর্ট্যান্ট কাজ রেখে এসেছিস বলে এখন ভাইয়া ভাবিরও সবাই আসছে, না তা ওরা তো বলেছিল তুই আসতে পারবি না বলে কেউ বিয়েতে আসবে না। আচ্ছা এখন তুই রুমে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। কোন রুমে যাব ফুপি? যেই হারে মেহমান দেখছি, আমার তো মনে হয় একটা রুমও খালি নেই। দূর পাগল, তাই বলে তুই রুম পাবি না? তুই ঈশার রুমে চলে যা, ঈশার রুমেই আছে। কথাটা বলে মিনুর রহমান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আয়েশকে আর কিছু বলার সুযোগই দিলেন না। আয়েশও আর কোনো
উপায় না পেয়ে উপরে চলে গেল। ঈশা সবে ওয়াশরুম থেকে বেরিয়েছে। পরনে একটা হোয়াইট অ্যান্ড স্কাই কালার কম্বিনেশনের গাউন। সাদা এবং আকাশি কালারটা ঈশার সৌন্দর্যকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। যদিও ঈশা তেমন বেশি ফর্সা না, আবার কালো না। উজ্জ্বল শ্যামবনের গায়ের রং ঈশার, আর এই রংটিতেই যেন ঈশাকে মারাত্মক সুন্দর লাগে। উজ্জ্বল শ্যামবনের শরীরটিতে হোয়াইট অ্যান্ড স্কাই কালারটা যেন দারুণ মানিয়েছে। ঈশা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল, তারপর যা কিছু অগোছালো আছে সেগুলো গুছিয়ে নিল। ঈশা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে ব্যস্ত, তখনই দরজা ঠেলে আয়েশ ভিতর ঢুকলো। ঈশা একবার দরজার দিকে তাকিয়ে আবার নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল, কারণ ঈশা চাই হলুদের অনুষ্ঠানে যেন সবার থেকে ওকেই বেশি সুন্দর লাগে। কিন্তু ওকে যে না সাজলেও সবার থেকে বেশি সুন্দর লাগে সেটা ঈশা বুঝতে চায় না। ওর মনে হয় ওকে দেখে রহিমা, হালিমা কিংবা রোকেয়ার মতো দেখতে লাগে। আজ ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে যেই না ঈশার দিকে তাকালো, অমনি চোখটা কিছু সময়ের জন্য ঈশাতে আবদ্ধ হয়ে গেল। ঈশাকে এই মুহূর্তে আয়েশের কাছে যতটা মোহময়ী আর আবেদনময়ী লাগছে, ততটা সৌন্দর্য হয়তো আয়েশ আগে কখনো কোনো নারীর মধ্যে খুঁজে পায়নি। আয়েশে কেমন যেন ঘোর লাগতে শুরু করলো চোখে। মাথায় হাজারো উদ্ভট চিন্তা খেলা করতে লাগলো। আয়েশের এখন একটা কথাই মাথায় আসছে, আর সেটা হলো যেখানে সে নিজে ঈশার দিক থেকে চোখ ফেরাতে পারছে না, সেখানে হলুদের অনুষ্ঠানে তো অনেক ছেলে থাকবে। ওরা কি তাহলে ওর ঈশাকে বাজে দৃষ্টিতে দেখবে? তাহলে কি ওর ঈশা পরপুরুষের কুদৃষ্টির শিকার হবে? কিন্তু আয়েশ তো সেটা চায় না। আয়েশ চাই ওর প্রাণ ভোমরার সৌন্দর্য শুধু সে নিজেই দেখবে। এই সৌন্দর্য আর কাউকে দেখতে দেবে না সে, কিছুতেই না। তার জন্য যা কিছু করতে হয় সে করবে। আজ এসব ভাবতে ভাবতে খাটে গিয়ে ধপাস করে বসে পড়ল। ঈশা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছে। আয়েশকে এমন শব্দ করে বসতে দেখে আয়নায় আয়েশের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ঈশা মুখ বাঁকালো। আয়েশ ঈশার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে পা নাড়াতে নাড়াতে গম্ভীর কণ্ঠে বলল, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে নাম দিয়েছিস নাকি? ততক্ষণে ঈশার নিজেকে গুছানো শেষ, তাই সে এবার আয়েশের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, মানে বুঝলাম না, আমি কেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিতে যাব? আমি কি অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিব? আয়েশ এবার ঈশার দিকে তাকালো, বলল, না মানে সেই কখন থেকে দেখছি সাজতে ব্যস্ত আছিস, তাই বললাম আর কি। অবশ্য তুই ঠিকই বলেছিস, তুই কি অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিবি? তোকে তো আম গাছের পেটনির মতো লাগছে। তোর দ্বারা এসব হবে না, তুই বরং ঘুমিয়ে পড়, সেটাই ভালো হবে। নয়তো দেখবি হলুদের অনুষ্ঠানে তোকে দেখে সবাই হাসছে। হা 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 হা। তার মানে আমাকে সুন্দর লাগছে, তাই না? ঈশার কথায় আয়েশ ঘোর আপত্তি জানিয়ে পড়ল। আমি কখন বললাম সেটা? আমি তো বলেছি তোকে। আয়েশকে পুরো কথা শেষ করতে না দিয়ে ঈশা বলল, থাক ভাইয়া, তোকে আর কষ্ট করে বলতে হবে না। আমি জানি আমাকে সুন্দর লাগছে অনেক, তাই তো তুই সুন্দর লাগছে না বললি। কারণ তুই যখনই আমাকে সুন্দর লাগছে না বলিস, যখন আমাকে অনেক বেশি সুন্দর লাগে, কারণ তুই তখনই আমাকে অসুন্দর বলিস যখন আমাকে অনেক বেশি সুন্দর লাগে। থ্যাঙ্কস বলে দেওয়ার জন্য। হয়েছে তোকে, আজ তো একটা পেটনির মতো লাগছে, ওকে নাকি আবার সুন্দর লাগছে? ঈশা রেখে আরও কিছু বলতে যাবে, তখনই মিনুর রহমান রুমে ঢুকলেন। ফুপিকে দেখে ঈশা আর কিছু বলল না। মিনুর রহমান ট্রাইটা সেন্টার টেবিলে রেখে মুচকি হেসে ঈশার দিকে তাকালেন, তারপর হেসে বললেন, বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে রে ঈশা, মাশাআল্লাহ, কারণ নজর না লাগে যেন। বলে মিনুর রহমান এসে ঈশার মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা দেখে আয়েশ বাঁকা হাসলো, কিন্তু হাসিটা ভিতরে চেপে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা পপি, তোমার কোন দিক থেকে ওকে সুন্দর লাগছে বলো তো? না মানে আমার তো ওকে কোনো দিক থেকে সুন্দর লাগছে বলে মনে হচ্ছে না, তাই বলছিলাম আর কি। মনে হয় তোমার চশমার পাওয়ারটা কমে গিয়েছে, ফুপাকে বলে নতুন একটা চশমা আনিয়ে নিও। সাথে সাথে মিনুর রহমান আয়েশের কাছে গিয়ে আয়েশের কান টেনে ধরে বললেন, আহ পপি, কি করছো? আমার লাগছে তো, কান ধরেছো কেন? তুই মিথ্যে বলে আমার মেয়েটাকে রাগাচ্ছিস কেন? তাই কান টেনে ধরেছি, ওকে এত সুন্দর লাগছে, তারপর তুই বলছিস ওকে সুন্দর লাগছে না।
ফুপির সাপোর্ট পেয়ে ঈশাও খুশিতে গদগদ হয়ে পড়ল। একদম ভালো হয়েছে ফুপি, তুমি একদম ছাড়বে না ওর কান। এভাবেই ধরে রাখো, ফাউল ফোলা। আমারে নাকি সুন্দর লাগছে না। আহ পুপি, এবার তো ছাড়ো। আচ্ছা আমি মিথ্যা কি বলেছি? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। আচ্ছা এবার ছাড়ো, আমার খুব ক্ষুধা লেগেছে। খাবার এনে না খাইয়ে রাখবে নাকি? ফুপি আজকের মতো ছেড়ে দাও, বাচ্চা ছেলে এত করে বলছে যখন ছেড়ে দাও, নয়তো পরে দেখবে নাক টেনে টেনে কাঁদছে। ছেড়ে দাও। কিছুটা ভাব নিয়ে কথাগুলো বলল ঈশা। মিনুর রহমান হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিচ্ছি। আর যেন ওর সাথে আমার ফাজলামি না করিস, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। একবার বাড়িতে যেতে দাও, তারপর মজা দেখাবো। আয়েশের কথা শুনে ঈশা ভেঙচি কাটল। দেখা যাবে। আচ্ছা অনেক হয়েছে, এবার তোরা খাবার খেয়ে নে, নয়তো দেখা যাবে খাবার না খেয়েই থাকতে হচ্ছে সারা রাত। এই বলে মিনুর রহমান দরজাটা চাপিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন। আয়েশও এবার বসে থেকে উঠে দাঁড়ালো। আসার পর থেকে এখনো ফ্রেশ হওয়া হয়নি, তাই এখন ফ্রেশ হওয়া দরকার। যেই ভাবা সেই কাজ। আর সাথে আনা লাগেজটার থেকে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়েশ উঠে চলে যেতেই ঈশা এবার দপাস করে খাটের উপর বসে পড়ল। তারপর নখ কামড়াতে কামড়াতে কিছু একটা ভেবে রহস্যময়ী হাসি দিল। কোনো একটা দুষ্টু বুদ্ধি যে মনে মনে আটছে সেটা ঈশার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঈশা কয়েক সেকেন্ড ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, চান্দু, আজ তুমি সবার সামনে আমাকে অনেক অপমান করেছো। নিহাত এটা বিয়ে বাড়ি বলে চুপ করে আছি, নয়তো তোমার ইট তোমার দিকেই ছুঁড়ে মারতাম পাটকেল হিসেবে। আগে বাড়িতে যাই, তারপরে শোধ তুলব আমি। যদি আজকের অপমানের শোধ না তুলি তো আমার নামও ইশারা। কথাগুলো মনে মনে ভাবছে আর মুখে টেডি ইসমাইল দিয়ে যাচ্ছে ঈশা। আর ওয়াশরুম থেকে বেরিয়ে ঈশাকে এভাবে বসে বসে কিছু একটা ভাবতে দেখে আর মুখে টেডি ইসমাইল দেখে ওর বুঝতে দেরি হলো না ঈশা কোনো একটা দুষ্টু বুদ্ধি আটছে। আয়েশ হাসলো। পাগলিটা কখনোই বড় হবে না। আমি যে ওর ভালোর জন্যই ওকে শাড়ি পরাতে শাসন করেছি সেটা বুঝলো না। উল্টো এটা মনে রেখে দিল যে আমি ওকে সবার সামনে অপমান করেছি কেন। আর এখনও হয়তো এটাই ভাবছে যে বাড়িতে গিয়ে আমার থেকে কিভাবে সুদ নেওয়া যায়। নিজের ভালোটা কখনোই বুঝবে না, আর আমার ইমোশনসটাও কখনো বুঝবে না। আচ্ছা ও কি কখনোই বুঝবে না আমার ফিলিংসটা? কথাগুলো মনে মনে ভেবে আয়েশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঈশার দিকে এগিয়ে গেল। ঈশা ভাবনায় এতটাই মগ্ন যে আয়েশ যে ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটা সে টেরই পেল না। এই যে ম্যাডাম। আয়েশের ডাকে ঈশার ভাবনা শুধু ছিল। চমকে তাকালো আয়েশের দিকে। আয়েশ একদম ওর সামনে দাঁড়িয়ে আছে। এমন ডেভিল ইসমাইল দিয়ে কি এত ভাবছিলি শুনি? আচ্ছা বাই এনি চান্স আমাকে মেরে টেরে ফেলার প্ল্যান করছিস না তো? আয়েশের কথা শুনে ঈশা অবাক হয়ে বড় একটা ঢোক গেল। আয়েশ কিভাবে বুঝলো যে ও আয়েশকে নিয়ে ভাবছে? যদিও মেরে ফেলার কথা ভাবছে না, কিন্তু ওর থেকে প্রতিশোধ নেওয়ার কথা তো ভাবছে। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি ব্যবসায়ের পাশাপাশি মনোবিজ্ঞান নিয়েও পড়েছিস? কেন বলতো? না, আমি যখনই কিছু একটা নিয়ে ভাবি তুই দেখছি সব সময় একদম ঠিকঠাকভাবে বুঝে যাস, তাই জিজ্ঞেস করছিলাম। কথাটা বলে ঈশার সাথে সাথে জিভে কামড় দিল। এই রে, এটা কি বলে ফেলেছে সে? কথার ফাঁকে যে কি বলে ফেলেছে সে নিজেও জানে না সেটা। তার মানে তুই আমাকে মেরে ফেলার কথাই ভাবছিলি? এমা, না না না, তা ভাববো কেন? তুই তো আমার একমাত্র ভাইয়া, তোকে কি আমি মেরে ফেলার কথা ভাবতে পারি বল? কি বললি? ওই কি বলেছি? একটু আগে ওটা কি যেন বললি, আমি ভালো করে শুনতে পাইনি। আবার বল। আমি তোর কি হই? না মানে আমার একমাত্র চাচাতো ভাইয়া। তখন চাচাতো শব্দটা কি বিদেশে ছিল যে মুখ দিয়ে আসতে পাসপোর্টের প্রয়োজন হচ্ছে? আর কখনো যদি ভাইয়া বলেছিস তো দেখবি কি করি। আরে এত রাগ করছিস কেন? ভাইয়া বলা আর চাচাতো ভাই বলা তো সেম কথা। যেটা বুঝিস না সেটা বলতে আসিস না। ভাইয়া বলা আর চাচাতো ভাই বলার মধ্যে যে কতটা পার্থক্য সেটা বোঝার বয়স এখনও তোর হয়নি, তাই এমন বলছিস। বুঝলে কখনোই বলতিস না। আচ্ছা বাদ দে এইসব, আয় খেয়ে নিবি।
ঈশা আয়েশের কথার আগাগোড়া কিছু বুঝলো না, তাই আর কিছু না বলে চুপচাপ খাওয়ার প্রস্তুতি নিয়ে বসলো। আয়েশ হাতের টাওয়ালটা স্ট্যান্ডে রেখে সেন্টার টেবিলের উপর থেকে খাবারের ট্রেটা হাতে নিয়ে ঈশার মুখোমুখি খাটে বসলো। ঈশা যেই না জামার হাতা গুটিয়ে হাত ধুতে যাবে, অমনি আয়াস থমকে উঠল। একদম হাত বাড়াবি না। মানে কি, তাহলে কি আমি খাবো না? আমি কি না খেয়ে থাকবো নাকি? সবসময় বেশি বুঝিস কেন? আমি একবারও বলেছি সেটা? সেটা বলিসনি তো কি বলেছিস শুনি? তোর কথা দ্বারা তো এটাই বোঝা যাচ্ছে যে আমি যেন না খেয়ে থাকি। ডিরেক্টলি তো মানা করতে পারছিস না, তাই ইনডিরেক্টলি মানা করছিস। ভাই আরেকটা বাজে কথা বললে একটা থাপ্পড় খাবি। বেশি বকবক না করে হা কর। বলেই আয়েশ একটা গ্রাস বানিয়ে ঈশার মুখের সামনে তুলে ধরল। ঈশা অবাক হলো, তবে আয়েশ ওকে খাইয়ে দিবে সেটা ভেবে নয়, কারণ আয়েশ প্রায় ওকে এমনভাবে খাইয়ে দেয়। ঈশা যেই কারণে অবাক হয়েছে সেটা হলো আয়েশ যে ওকে এখন এখানে বিয়েতে এসে খাইয়ে দিবে, সেটা ঈশা কল্পনাও করেনি। ভাইয়া, শুধু শুধু তুই কেন কষ্ট করছিস? আমি নিজেই তো খেয়ে নিতে পারবো, তুই রাখ, আমি খেয়ে নিচ্ছি। আরেকটা কথা বললে কিন্তু আজ সারা রাত না খাইয়ে রেখে দিব। তখন বললেও আর খাবার পাবি না। তাড়াতাড়ি হা কর বলছি। ঈশা জানে আয়েশকে কিছু বললেও লাভ হবে না, কারণ এখন যদি আয়েশকে আর একটা কথা বলে তাহলে সত্যি সত্যি হয়তো না খেয়ে থাকতে হবে। আর তাছাড়া এমন তো নয় যে আয়েশ আজই প্রথম ওকে খাইয়ে দিচ্ছে, আর ঈশা সংকোচ বোধের কারণে খেতে পারবে না। যেহেতু আগেও অনেকবার সে আয়েশের হাতে খেয়েছে, তাই এখন আর কোনো রকম আপত্তি করলো না। বিনা বাক্যে আয়েশের হাতে খাবারটুকু মুখে পুরে নিল। ঈশাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি আয়েশ নিজেও খেয়ে নিল। আয়েশার ঈশার খাওয়া সবে শেষ হয়েছে, তখনই হুড়মুড়িয়ে সবাই রুমে প্রবেশ করলো। সবাই বলতে আয়েশের বাবা মা আর ঈশার বাবা মা এসেছে। ঈশা বাবা মা, বড় আব্বু আর বড় আম্মুকে দেখে খুশি হয়ে সাথে সাথে লাফিয়ে উঠল। এই তোমরা সবাই এসে গেছো, ওয়াও, কত মজা হবে এখন। কি মজা, কি মজা। এই বলে ঈশা দৌড়ে গিয়ে রুকসানা বেগমকে জড়িয়ে ধরল, তারপর আহ্লাদি গলায় বলল, বড় আম্মু, তোমরা এসছো? রুকসানা বেগম ঈশার মাথায় হাত বুলিয়েতে মিষ্টি হেসে বললেন, আরে মা, এসেছি। ঈশা এবার রুকসানা বেগমকে ছেড়ে দিয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, কিন্তু তোমরা তো বলেছিলে তোমরা আসবে না, তাহলে এখন আসলে কেন? হ্যাঁ, আসবো না বলেছিলাম, তবে সেটা তো আয়াস আসতে পারবে না বলেছিল বলে। কিন্তু মহোদয় যে আগে আগে এসে আমাদেরকেই ইনভাইট করবে সেটা কি আমরা জানতাম নাকি রে? আরে ভাবি, আয়েশাকে বকো না তো। নিশ্চয়ই ঈশা হয়তো এমন কিছু করেছে যা ওর কানে পৌঁছেছে, তাই তো আসবে না বলেও চলে আসলো। নয়তো আয়াস কি দুই কথা বলার মতো ছেলে নাকি? আনিসা বেগমের কথা শুনে রুকসানা বেগম বলেন, হ্যাঁ, তুমি তো আমার মেয়ের দোষটাই দেখবে। আয়াস কি ধোয়া তুলসী পাতা? ও তো ভুল করে, তখন কি ঈশা কিছু বলে? তাহলে ও কেন বলবে? আর বিয়ে বাড়িতে আসলে একটু আধটু ভুল সবারই হয়ে থাকে। রুকসানা বেগমের সাপোর্ট পেয়ে সাথে সাথে ঈশা আহ্লাদি গলায় বলল, একদম ঠিক বলেছো বড় আম্মু। আমি কি ভাইয়া ভুল করলে কিছু বলতে যাই? তাহলে ও কেন আমাকে বলতে আসে? ও কোন রাজ্যের রাজা যে আমাকে ওর কথা সবসময় মানতে হবে? তুই একদম চুপ থাক। ভাবি তোকে লাই দিয়ে দিয়ে দিন দিন মাথায় তুলে ফেলেছে। সাথে সাথে রুকসানা বেগম যাকে হালকা আস্তে ধমক দিলেন, আনিশা, তুমি একদম ধমকাবে না আমার মেয়েকে। ওর কোনো দোষ নেই, সব দোষ আয়াসেরই, আমি জানি। এতক্ষণ মহিলা পার্টিদের কথোপকথন চলো, এবার রাহেন মাহমুদও মুখ খুলেন, তাও আবার ঈশার পক্ষ নিয়ে। একদম ঠিক, দোষ ঈশার নয়, আয়াসেরই। আমার ঈশামা কি কোনো ভুল করতে পারে? বড় ভাইয়ের কথা শুনে এবার হাসান মাহমুদ আর চুপ করে থাকলেন না। আয়েশের পক্ষ হয়ে উনিও কয়েক লাইন যুক্তি ছুড়ে দিলেন। ভাইজান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আয়েশাও কোনো ভুল করতে পারে না। ইনফ্যাক্ট আমার ছেলে বলে কথা। এসব তর্ক বিতর্ক করতে করতে এরই মধ্যে সবাই এসে খাটে বসেছে, তবে আয়েশ ছাড়া। আয়েশ খাটে না বসে সোফায় গিয়ে বসলো। ঈশা না খাটে বসতে হয়েছে আর না সোফায় বসতে হয়েছে। ঈশাকে রুকসানা বেগম ছোট্ট বাচ্চাদের মতো করে কুলে নিয়ে বসেছেন, আর রাহেন মাহমুদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এরপর দুই ভাই আর দুই চা মিলে আরও কিছু সময় এমন দুষ্টু মিষ্টি তর্কাতর্কি চালিয়ে গেল। আয়েশ কিছু বলছে না, শুধু ওদের কর্মকাণ্ড দেখে যাচ্ছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ওর কখনো নিজের পক্ষে কিছু বলার প্রয়োজনই পড়ে না, কারণ ওর পক্ষ হয়ে বলার জন্য সবসময় ছোট মা আর চাচু তো আছেই।
আসলে ওদের ফ্যামিলিতে এমনই। আয়েশের বাবা মা ঈশার পক্ষ হয়ে কথা বলবে, আর ঈশার বাবা মা আয়েশের পক্ষ হয়ে কথা বলবে। সবসময় আয়েশা আর ঈশা ওদের দুজনকে নিয়েই যেন চারজনের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি লেগেই থাকে। আয়েশ যেমন রায়হান মাহমুদ আর রুকসানা বেগমের একমাত্র ছেলে, ঠিক তেমনই ঈশা হাসান মাহমুদ আর আনিসা বেগমের একমাত্র মেয়ে। দুই ভাই আর দুই জায়ের মধ্যে এতটাই মিলমিশ যে কখনো সামান্য পরিমাণের মনোমালিন্য পর্যন্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে মানুষ যেখানে নিজের ছেলে আর ছেলের বউয়ের সাথে একসাথে এক পরিবারে থাকতে পারছে না, সেখানে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ পুরো ফ্যামিলি নিয়ে একসাথে সপরিবারে থাকছে, যাকে বলে যৌথ পরিবার। হ্যাঁ, আয়েশার ঈশা আপন চাচাতো ভাই বোন। বড় আম্মু, জানো আজ তোমার ছেলে কি করেছে? ঈশার কথা শুনে রুকসানা বেগম কিছু বলার আগে রায়হান মাহমুদ বলে উঠলেন, কি করছে মা? তোকে কি ওই ব্যাটা মেরেছে? মারলে আমাকে বল, আমি এক্ষুনি ওর একটা ব্যবস্থা করব। হ্যাঁ মা, বল কি করেছে আয়াস? আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে মারা? বড় আপু আর বড় আম্মুর পক্ষ পেয়ে ঈশা আদরে গলায় বলল, জানো ওরা আমাকে এতগুলো মেহমানের সামনে ইনসাল্ট করেছে। কি? আমার মেয়েকে অপমান করেছে আয়াস? ওর এত বড় সাহস? হালকা রাগ করার অভিনয় করে কথাটা বলেন রায়হান মাহমুদ। তারপর আয়েশের দিকে তাকিয়ে ধমক দেওয়ার ভান করে বলেন, আয়াস, তুই ঈশাকে অপমান করছিস কেন? আমরা নেই বলে তুই সুযোগ পেয়ে আমার মেয়েকে অপমান করছিস? তোকে দেখবি, তোকে আমি তেলাপোকা কোটে দেব। আরও শাস্তি আছে, সেগুলো বিয়ে থেকে গিয়ে দিব। আয়েশকে শাস্তি দেওয়ার কথাটা শুনে ঈশা তো সেই খুশি, ওর যেন খুশিটা ধরছে না। খুশি হয়ে বড় আপুর গলা জড়িয়ে ধরে আল্লাতি গলায় বলল, বড় আব্বু, তুমি সত্যি বলছো ভাইয়াকে বাড়িতে গিয়ে শাস্তি দেবে? রায়হান মাহমুদ ঈশার কপালে একটা চুমু দিয়ে বলেন, হ্যাঁ মা, আয়াসকে বাড়িতে গিয়ে বড় শাস্তি দেব। ইয়ে, ভাইয়াকে শাস্তি দেবে, বাড়িতে গিয়ে শাস্তি দেবে, আমার লক্ষ্মী বড় আব্বু। ভাইজান, তুমি কিন্তু এটা ঠিক করছো না। ঈশার কথায় তুমি সাইড দিচ্ছ। হাসান মাহমুদের কথা শুনে ঈশা মন খারাপ করে বলল, আব্বু, তুমি আমায় একটু ভালোবাসো না? তুমি সবসময় ভাইয়ার হয়ে কথা বলো। বড় আব্বু আর বড় আম্মুই শুধু আমার পক্ষে কথা বলে। তুমিও ভালো না, আম্মুও ভালো না, তোমরা পচা। শুধু বড় আব্বু আর বড় আম্মুই ভালো। অ্যাশ এতক্ষণ চুপ করে ঈশার কাজকর্ম দেখে যাচ্ছিল, এতক্ষণে সে মুখ খুলল। এই যে ড্রামা কুইন, আপনার ড্রামা কি শেষ হয়েছে নাকি আরও বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, আসছে মুখ বাঁকাতে। এত সুন্দর হোশ নিয়ে যে আমাকে মুখ বাঁকাবি? তোর চোখ বোধহয় খারাপ হয়ে গেছে, তাই এমন বলছিস। আমি সুন্দর না তো কে সুন্দর? রাখতো তোর বাজে কথা। বাবা মা, চাচ্চু, ছোট মা, চলো নিচে যাই। হলুদের অনুষ্ঠান মনে হয় শুরু হওয়ার সময় হয়েছে। আচ্ছা, তোমরা খাবার খেয়েছো তো? হ্যাঁ রে বাবা, আমরা খেয়েছি। আসার সাথে সাথেই তো মিনু আপা খেতে বসিয়ে দিয়েছে আমাদের, তাই খেয়ে তারপরে আমরা উপরে আসলাম। ওকে, চলো তাহলে। মিস ড্রামা কুইন, আপনার ড্রামা শেষ হয়ে থাকলে আপনিও চলুন। বড় আব্বু, দেখো না ভাই আমাকে কি বলছে, আমি নাকি নাটক করছি। আচ্ছা তোমরাই বলো, আমি কি নাটক করছি? রায়হান মাহমুদ রাগি রাগি ভাব নিয়ে বলেন, আয়াস, তুই কিন্তু মার খাবি। সবসময় ঈশার পিছনে লাগিস কেন বলতো? সাথে সাথে হাসান মাহমুদ আয়েশের পক্ষে বলে উঠলেন, ঈশা, তুই সবসময় সবকিছুতে নালিশ কেন করিস বলতো? আয়াস কি এমন বলেছে? হ্যাঁ, ও তো জাস্ট মজা করেছিল, তুইও না। হাসান, তুই আমার সামনে ঈশা মাকে বকছিস, তোর তো সাহস কম না? আয়াসের সাথে সাথে তোরও শাস্তি হবে, দেখিস। হাসান মাহমুদ জানে ভাই তার কেন এমন বলছে। ঈশাকে খুশি করতে যে এমন বলেছে সেটা কারোর অজানা নয়, তাই উনি অন্যদিকে তাকিয়ে হাসলেন, কারণ ঈশাকে দেখে হাসলে ঈশা আরও চটে যাবে। সবাই কথা বলতে বলতে হলুদের অনুষ্ঠানে চলে আসলো। এত সময় ধরে আয়েশ আর ঈশার মধ্যে হার জিতের লড়াই হলো, এখন দুজনকে দেখে মনে হচ্ছে যেন একই সুতোই বাঁধা। আয়েশ ঈশার হাত ধরে রেখেছে, যেখানে যাচ্ছে ঈশার হাত ধরে ওকে সহ সাথে নিয়ে যাচ্ছে।
মনে হচ্ছে ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে। আসলে হলুদের অনুষ্ঠানে এত বেশি ছেলে ঘুরঘুর করছে যে ঈশাকে এখানে একা ছাড়া আয়েশের সেফ মনে হচ্ছে না, তাই ওর হাত ধরে রেখেছে। ঈশা প্রথমে ছাড়াতে চাইলেও পরে কিছু একটা ভেবে আর কোনো রকম ছাড়া পাওয়ার চেষ্টা করলো না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1টা নাগাদ। আজ বিয়ে, তাই সকাল থেকেই আয়েশ প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে, কারণ আর একটু পরে বরযাত্রী এসে যাবে। সব কিছু দেখে নেওয়া তো উচিত। আফটার অল একমাত্র ফুফাতো বোনের বিয়ে বলে কথা, তাই একটু আধটু দৌড়াদৌড়ি না করলে কি হয়। ঈশা সকাল থেকে আয়েশকে একবারও দেখতে না পেয়ে অলরেডি আম্মু আর বড়াম্মুর কাছে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে। দুজনেরই একই কথা, আয়েশকে ওরা সকাল থেকে দেখেনি। ঈশার যেন এবার মন খারাপ হতে লাগলো। আসলে ঈশা এমনই, যতই আয়েশের পিছনে লাগুক আর যতই আয়েশের সাথে ঝগড়া করুক, কিন্তু আয়েশকে না দেখে যেন এক মুহূর্ত থাকতে পারে না সে। এখনও তার ব্যতিক্রম হলো না। আম্মু আর বড় আম্মুর কাছে কয়েকবার আয়েশের খোঁজ নিয়ে যখন পজিটিভ উত্তর পেল না, তখন নিজে আয়েশকে পুরো বিয়ে বাড়ি খুঁজে আসলো, কিন্তু আফসোস কোথাও আয়েশকে খুঁজে পেল না। ঈশা যখনই মন খারাপ করে বাড়ির ভিতরে ঢুকছিল, তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, এক্সকিউজ মি মিস। একটা পুরুষালী কণ্ঠ কানে আসতেই ঈশা চমকে পিছন ফিরে তাকালো, কারণ ঈশা বুঝতে পেরেছে সম্বোধনটা ওকে করা হয়েছে। জি, আমাকে বলছেন? হ্যাঁ আচ্ছা, তুমি ঈশা না, আয়েশের ছোট বোন? জি, কেন বলুন তো? এবার ছেলেটা ঈশার একদম কাছে গিয়ে দাঁড়ালো, তারপর আবারও হেসে বলল, আরে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি সুমন, আমাকে চিনতে পারোনি তুমি? ঈশা কয়েক সেকেন্ড কিছু একটা মনে করার চেষ্টা করে হঠাৎই হেসে বলল, সুমন মানে নিশিয়াপুর ফ্রেন্ড সুমন? যাক, চিনতে পেরেছো তাহলে। আরে কি যে বলো না ভাইয়া, তোমাকে চিনবো না কেন? তোমাকে নিশিয়াপুর সাথে কত দেখেছি, না চেনার কি আছে? দিস ইজ নট ফেয়ার ঈশা, তুমি আমাকে এখনো ভাইয়া বলছো? তুমি আমায় নাম ধরে ডাকলে আমি কিন্তু মাইন্ড করব না। সরি ভাইয়া, এটা আমার দ্বারা হবে না। কেননা তুমি নিশিয়াপুর ফ্রেন্ড, আর নিশিয়াপু যেহেতু আমার বড়, তাই তুমি আমার বড়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার তোমাকে ভাইয়া ডাকাই উচিত। বুঝলে কিছু? তুমিও না ঈশা, তাই বলে ভাইয়া ডাকতে হবে? আমি তো তোমাকে পারমিশন দিয়েছি নাম ধরে ডাকার, তারপরেও কিসের এত প্রবলেম? আচ্ছা, ফরগেট ইট। এখন বলো, তোমার স্টাডি কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। তো কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 9 ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি এখন। ও তাই নাকি? তাহলে তো অনেক বড় হয়ে গেছো। তোমাকে সেই ক্লাস 6-এ থাকতে দেখেছিলাম, মনে আছে? তুমি যখন ক্লাস 6-এ পড়তে তখন আমাদের স্কুলে গিয়েছিলে নিশির সাথে। মনে আছে। আর থাকবে নাই বা কেন? তুমি সেদিন আমাকে কতগুলো ফুচকা কিনে দিয়েছিলে, পুরো 500 টাকার। তোমার দেখছি সব মনে আছে। অবশ্যই। এভাবে ঈশা আরও বিভিন্ন বিষয় নিয়ে সুমনের সাথে হেসে হেসে কথা বলছিল। ঈশা আর সুমনের কথার মাঝেই হঠাৎ আয়াস ওদের পাশ কাটিয়ে চলে গেল, যেন ঈশাকে এসে দেখলো না। তবে ঈশা ঠিকই দেখেছে আয়াসকে। ঈশা আয়াসকে দেখে সুমনের সেভাবে রেখেই আয়াসের পিছন পিছন দৌড় দিল। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া শোনো না। আয়াসকে ডাকতে ডাকতে ঈশা আয়াসের সামনে গিয়ে আয়াসের পথ আগলে দাঁড়ালো। আয়াস যেন এতে প্রচুর বিরক্ত হলো, বিরক্তিকর কণ্ঠে বলল, কি হয়েছে? পথ আগলে দাঁড়িয়েছিস কেন? যা বাবা, এমনভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? এই যে মনে হচ্ছে অনেক কাজ করে এসছিস, আর তাই এখন দেমাগে তোর সাথে কথাই বলা যাবে না এমন? কাজ করে আসিনি তো, তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে এসেছি। তাও আবার হেসে হেসে। সর সামনে থেকে, আমার কাজ আছে। এ মা, এত রাগ করছিস কেন? আমি তো আর ইচ্ছে করে কথা বলিনি, ও নিজে এসে আমার সাথে কথা বলছিল। আমি কি করে চলে আসতাম বল? আর তাছাড়া আমি ওর সাথে কথা বলছি বলে তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ সেটাই তো, ওর সাথে কথা বলছিস বলে আমি রাগ করব কেন? আমি রাগ করার কে? আমার কি সেই অধিকারটা আছে? ভাইয়া, এমন করে কথা বলছিস কেন?
আমি কিন্তু এবার কান্না করে দিব। তুই জানিস না, তুই আমার সাথে ভালো করে কথা না বললে আমার ভালো লাগে না। প্লিজ ভালো করে কথা বল না। শেষ হয়েছে তোর বকবক? তাহলে এবার সামনে থেকে সর। তোর বকবক শোনার মতো টাইম আমার নেই, আমার অনেক কাজ পড়ে আছে। ভাইয়া এমন করিস না প্লিজ। আচ্ছা আমার ভুলটা কি বল, আমি শুধরে নিব। বাট তবুও তুই এমন রাগি রাগি ভাব নিয়ে থাকিস না, আমি নিতে পারছি না। সত্যি কি তুই বুঝতে পারছিস না তুই কি ভুল করেছিস? না। ওকে, আর বুঝতেও হবে না। এই বলে আয়েশ ঈশাকে সরিয়ে হনহনিয়ে ভিতর চলে গেল। ঈশা কিছু বলতে চেয়েও বলতে পারল না, কারণ আয়েশ ওকে কিছু বলার সুযোগই দেয়নি। আয়েশের এমন গাছড়া ব্যবহারটা ঈশা কিছুতেই নিতে পারছে না। কেন যেন আয়েশের ব্যবহারে ওর কান্না পাচ্ছে। আসলে ঈশা এমনই, যখনই আয়েশ কোনো কারণে ওর সাথে রাগ করে কথা না বলে থাকে তখনই ঈশার এমন খারাপ লাগে। ঈশা নিজেও জানে না কেন আয়েশের একটু অবহেলা সে সহ্য করতে পারে না। আয়েশ তো সবসময় ওকে ধমকায়, সবসময় ওকে কড়া শাসনের মধ্যে রাখে। তাহলে কেন তারপরও আয়েশের একটু অবহেলা সে সহ্য করতে পারে না? ঈশা টলমলো চোখ নিয়ে সোজা উপরের রুমে চলে আসলো, তবে সবার আড়ালে, কেউ যেন টের না পায় তার জন্য মুখে কৃত্রিম হাসিটা ঝুলিয়ে রেখেছে। সারাদিন এভাবে হইহুল্লোড় আর ব্যস্ততায় কেটে গেল। সন্ধ্যার আগে আগে নিশিকেও বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ কনে বিদায় যাকে বলে আর কি। কনে বিদায় কিছু সময় পরে আর সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। যদিও ফুপি অনেক বলেছে থেকে যেতে, কিন্তু আয়েশা নাকি কাল থেকে ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই সবাই চেয়েও আর থাকতে পারল না। মূলত যে মিটিংটার জন্য আয়েশ বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না বলেছিল সেটাই কাল ফিক্সড করেছে আয়েশ, কারণ আয়েশ জানি ওর কারণে ফুপিরা কেউ কষ্ট পাক। আর সে জানতো সে যদি বিয়েতে না আসতো তাহলে ফ্যামিলির কেউই আসতো না, ফলে ফুপি ফুপা আর নিশি কষ্ট পেত, যেটা আয়েশ কিছুতেই চায়নি। তাই তো নিজের কোটি টাকার ডিলটা একদিন ডিলে করে ফুপাতো বোনের বিয়েতে অ্যাটেন্ড করেছে। আয়েশা বিয়ে থেকে এসেছে আজ 3 দিন, আর আশ্চর্যের বিষয় হলো এই 3 দিনে আয়েশ ঈশার সাথে কোনো কথা বলেনি। আগে তো সবসময় ঈশাকে এটা ওটা বলে জ্বালাতো, আর ঈশার কোনো ভুল দেখলেই ঈশাকে শাসন করতো, বকতো। কিন্তু বিয়ে থেকে আসার পর থেকে কেন যেন আয়েশ এসবে কিছুই করছে না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকছে। বাকি সবার সাথে নর্মাল বিহেভ করলেও ঈশার সাথে কোনো রকম কথাই বলছে না সে। ঈশা নামের কোনো মানুষ যে এই বাড়িতে আছে সেটা যেন আয়েশের মনেই নেই। রোজকার মতো আজও আয়েশ অফিস থেকে এসে সোজা নিজের রুমে চলে গেল। আয়েশ যখন বাসায় ঢুকলো ঈশা তখন ড্রয়িং রুমের সোফাতেই বসেছিল, কিন্তু ঈশার দিকে একবারও তাকালো না পর্যন্ত। এমন নয় যে আয়েশ ঈশাকে দেখতে পায়নি, কারণ মেন দরজা থেকে সিঁড়ির দিকে যাওয়ার পথে ড্রয়িং রুমের সোফাগুলোতে কেউ বসে থাকলে সেটা স্পষ্ট দেখা যাবে। ইনফ্যাক্ট সোফাগুলোর পাশ দিয়েই যেতে হয় ভিতরে। আয়েশকে এমনভাবে না দেখার ভান করে চলে যেতে দেখে ঈশার প্রচুর রাগ হলো। এমনভাবে আর চলতে দেওয়া যায় না। ভাইয়া এমন করছে কেন? বিয়ে থেকে আসার পর থেকে দেখছি আমার সাথে কথা বলছে না। কই, অন্য সবার সাথে তো ঠিকই কথা বলছে। তাহলে আমার দোষ কি? আমি কি এমন করেছি যে আমার সাথে কথা বলা যায় না? আজ এর একটা বিহিত করতেই হবে। কথাগুলো ভেবে ঈশা উঠে কিচেনের দিকে গেল। কিচেনে তখন রুকসানা বেগম আর আনিসা বেগম রাতের জন্য রান্না করছিলেন। ঈশাকে এমন সময় হঠাৎ কিচেনে দেখে দুইজা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থেকে রুকসানা বেগম নিজেই বলে উঠলেন, কি ব্যাপার, আমার মেয়েটা আজ রান্নাঘরে কেন? কিছু লাগবে? হ্যাঁ বড় আম্মু। তো কি লাগবে শুনি? মায়ের কথা ঈশা কিছুটাই বিরক্তি নিয়ে বলল, আম্মু তুমি চুপ থাকো তো, ননস্টপ বক বক করেই যাচ্ছ। বড় আম্মু। হ্যাঁ মা বল। আমাকে 1 কাপ কড়া করে চা দাও তো, আমার জন্য না, ভাইয়ার জন্য। একটু কষ্ট করে বানিয়ে দেবে? আরে সেটা আবার এমন করে বলতে হয় পাগলি? তুই দাঁড়া, আমি এখনই বানিয়ে দিচ্ছি। ঈশাকে চা নিতে আসতে দেখে আনিসা বেগম সন্ধিয়ান গলায় বললেন, আয়াশ এসে গেছে? আচ্ছা, সত্যি তুই আয়াশের জন্য চা নিতে এসেছিস, নাকি আয়াশের নাম করে তোর জন্য নিতে এসেছিস? হ্যাঁ। রুকসানা বেগম প্রতিবাদ করে বলেন, আনিশা, তুমি শুধু শুধু বকো না তো মেয়েটাকে। ঈশা মিথ্যে বলবে কেন? খানিক বাদে রুকসানা বেগম চা বানিয়ে ট্রে সমেত চায়ের কাপটা ঈশার হাতে দিয়ে বললেন, এই নে মা, যা গিয়ে আয়াশকে দিয়ে। ঈশা ট্রের দিকে তাকিয়ে অবাক হয়ে পড়ল।
এ কি বড়ম্মুদ, 2 কাপ দিয়েছো কেন চা? বারে আয়াসের জন্য নিয়ে যাবে আর আমার মেয়েটা খাবে না, তাই 2 কাপ দিলাম। দুজনে বসে গল্প করতে করতে খাবি। এখন যা তো তাড়াতাড়ি, নয়তো ঠান্ডা হয়ে যাবে। রুকসানা বেগমের কথা শুনে ঈশা মুচকি হেসে কিচেন থেকে বেরিয়ে গেল। তারপর সোজা আয়েশের রুমের দিকে হাঁটা ধরল। ঈশা চলে যেতে রুকসানা বেগম বলে উঠলেন, বুঝলে আনিশা, আমার মনে হচ্ছে ওদের দুজনের মাঝে মান অভিমান হয়েছে। বিয়ে থেকে আসার পর থেকে আমি লক্ষ্য করছি আয়াস আর ঈশার মধ্যে একটু দূরত্ব চলছে। হ্যাঁ ভাবি, আমিও লক্ষ্য করেছি সেটা, কিন্তু কি বিষয়ে মান অভিমান চলছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করব? না না, তুমি জিজ্ঞাসা করো না। আমরা বড়রা এর মধ্যে ঢোকার দরকার নেই। ওদের সমস্যা ওরা নিজেরাই ঠিক করে নেবে। এটাও ঠিক, তাহলে আমার না জানার ভান করে থাকি, কি বলো? এছাড়া আর কিছু করার নেই। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারি না। কোথায় আমরা ভাবছি ওদের এক করব, আর ওরা দেখছি দূরে দূরে হাঁটছে। এদিকে ঈশা আয়েশের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকবে কি ঢুকবে না সেটাই হয়তো ভাবছে। আগে যখন তখন হুট করে ঢুকে গেল, এখন কেন যেন আয়েশের কাছ থেকে পারমিশন নেওয়াটা ঈশার প্রয়োজন মনে হচ্ছে। তাই শেষমেশ গলা খাকারি দিয়ে বলে উঠল, ভাইয়া আসবো? আয়েশ সবেমাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। গায়ে একটা টি শার্ট আর একটা ট্রাউজার। হঠাৎ ঈশার কথাই দরজার দিকে তাকালো। ঈশাকে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হলো, কারণ অন্য সময় তো আয়েশ অফিস থেকে এসে ঈশাকে বলেও চায়ের জন্য পাঠানো যায় না। আর আজ কিনা না বলতেই চা নিয়ে এসেছে। তবে বেশি সময় লাগলো না ব্যাপারটা আয়েশের বোধগম্য হতে, যে কেন ঈশা চা নিয়ে এসেছে। তবে আয়েশ গলবে না। ঈশার ন্যাকা কানে আজ কিছুতেই গলে যাবে না, কারণ ঈশারও তো বোঝা উচিত যে আয়েশেরও একটা ইমোশন আছে, ওরা একটা ফিলিংস আছে। আয়েশকে চুপ করে থাকতে দেখে ঈশা আবারও সেম কথা রিপিট করলো, ভাইয়া আসবো? না, আমার রুমে তোর আসার কোনো দরকার নেই। তোর চা এনেছিলাম ভাইয়া, ভেতরে না আসলে চা দিব কি করে? আমার লাগবে না চা, আর তোরও আসতে হবে না আমার রুমে। কিন্তু কেন ভাইয়া? কারণটা হলো তোর এই কথায় কথায় ভাইয়া বলাটা, তোর এই ভাইয়া বলাটা আমার জাস্ট অসহ্য লাগে। যদি ভাইয়া ভাইয়া না করে কথা বলতে পারিস তাহলে আয়। ঈশা মুচকি হেসে রুমে ঢুকলো। দুষ্টু হেসে বলল, জানিস ভাইয়া, আমার না তোকে ভাইয়া বলতে খুব ভালো লাগে। তুই তো আমার একমাত্র ভাই, তোকে ভাই না ডাকলে কাকে ভাইয়া ডাকবো বল? ভাইয়া। ঈশা, মাথাটা এমনিতেই গরম আছে, তুই আরও গরম করে দিস না। মাথা গরম হয়ে গেলে আমি কি বলে দিব তার কোনো ঠিক নেই, তখন আবার আমাকেই দোষ দিবি। কেন এসেছিস সেটা বল, তারপর চলে যা। ঈশা চায়ের ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে খাটে বসলো। তারপর পা দুলাতে দুলাতে বলল, তুই কি চোখে কম দেখিস নাকি রে ভাইয়া? তোর জন্য চা নিয়ে আসলাম আর তুই বলছিস কেন এসছি? আয়েশ এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করতে করতে কথা বলছিল। এবার সে ঈশার কথা শুনে রাগী চোখে ঈশার দিকে তাকালো। ঈশা আয়েশের দিকে তাকিয়েছিল, তাই আয়েশের রাগী ফেসটা ওর চোখে পড়তে দেরি হলো না। এ মা ভাইয়া, তুই রাগ করছিস কেন? আমি তো ঠিক কথাই বললাম। আমি তো ঠিকই তোর জন্য চা নিয়ে এসছি, তুই দেখছিস না? আয় ভাইয়া, তাড়াতাড়ি বস অ্যান্ড চাটা পান কর, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তোর চা তুই খা। রাগী কণ্ঠে কথাটা বলে আয়েশ ল্যাপটপ খুলে নিয়ে সোফায় বসে পড়ল। ঈশা কয়েক সেকেন্ড চুপ করে আয়েশকে ভালো করে লক্ষ্য করে তারপর বলল, ভাইয়া, সত্যি কি চা খাবি না আজ? না, খাবো না। ভাইয়া, তো রেগে রেগে কথা বলছিস কেন? তাহলে এখানে বসে আছিস কেন? চলে যা আমার রুম থেকে। ইনফ্যাক্ট যে সুন্দর করে কথা বলবে তার কাছে যা। আমার রুমে বসে আছিস কেন? সত্যি চলে যাবো ভাইয়া? আয়েশ এতক্ষণ ল্যাপটপ টিপতে টিপতে কথা বলছিল। ঈশার কথা শুনে এবার রাগী চোখে তাকালো ঈশার দিকে। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি আমি, তবে চাটা খেয়ে নিস, অনেক কষ্ট করে বানিয়েছি তো তাই। এই বলে ঈশা বসা থেকে উঠে হাঁটা ধরলো। আয়েশ তাচ্ছিল হেসে আবারও ল্যাপটপে মনোযোগ দিল। তবে দরজা অব্দি গিয়েও কেন যেন আবার পিছন ফিরে তাকালো ঈশা। ভাইয়া, আবারও বলছি, সত্যিই চলে যাব। ও আমিও আবারও বলছি, তুই দয়া করে আমার রুম থেকে বিদায় হ।
ওকে আমি তাহলে যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা তো তোকে বলতে ভুলেই গিয়েছিলাম ভাইয়া। ওই যে নিশি আপুর ফ্রেন্ড সুমন আছে না, ও কিন্তু আমাকে তোর মতো ভাইয়া ডাকতে মানা করেছে, আর আমাকে নাম ধরে ডাকার অনুমতি দিয়েছে, আর মোবাইল নাম্বারও দিয়েছে। ও হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়েছে মনে হয়। ভাবছি তুই যখন আমার সাথে কথা বলিস না, এখন থেকে আর তোর রুমে আসবো না। তোকে কেন শুধু শুধু ডিস্টার্ব করব, আমি বরং সুমনের সাথেই কথা বলবো। যাই কি ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ওকে একটা হাই বলে আসি। ভেবেছিলাম তোর সাথে বসে চা খেতে খেতে গল্প করব, বাট তুই যখন আমার সাথে কথাই বলবি না, তাহলে কি আর করা। আসছি আমি। আজ ল্যাপটপের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। ঈশার লাস্ট কথাগুলো শুনে বুড়ো কুচকে ঈশার দিকে তাকালো। সে ঈশা কথাগুলো বলেই চলে যাচ্ছিল। ঈশা দাঁড়া। ঈশা সাথে সাথে থেমে গেল। আসলে ঈশা জানতো আয়েশ ওকে ডাকবে, তাই চলে যাওয়ার অভিনয় করছিল মাত্র। আর যখনই শুনলো আয়েশ ওকে দাঁড়াতে বলছি, অমনি সে থেমে গেল। পিছন ঘুরে তাকলো সে। তারপর আয়েশের চোখে চোখ রেখে সরম গলায় বলল, ভাইয়া কিছু কি বলবি? ডাকলি যে আবার? চাটা কি খাওয়ার জন্য এনেছিস? হ্যাঁ, চা এনেছি যেহেতু নিশ্চয়ই খাওয়ার জন্য এনেছি, তাই না? ও এখন তাহলে যাই আমি। যাবি? হুম। কারো জন্য চা আনলে যে চায়ের কাপ তার হাতে তুলে দিতে হয়, সেটাও কি জানিস না? তুই তো আমাকে চলে যেতে বললি, আমি হাতে তুলে দেওয়ার সময় কোথায় পেলাম? এখন তো সময় পেয়েছিস, এখন তুলে দে। এই বলে ঈশা চাপা হেসে সেন্টার টেবিলের পাশে গিয়ে চায়ের একটা কাপ আয়েশের দিকে এগিয়ে দিল। আয়েশও বিনা বাক্যে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল। এখন কি আমি যেতে পারি? ঈশার কথা শুনে আয়েশ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, খুব তাড়া দেখছি। তো তারা কি সুমনের সাথে হাই হ্যালো বলার জন্য? ঈশা লজ্জা পাওয়ার ভান করে লাজুক হেসে বলল, আসলে সুমন বোধহয় আমাকে ভালোবাসে, তাই ওকে একটু বাজিয়ে দেখবো আর কি। যদি মনে হয় হ্যাঁ, তাহলে আমিও। এতটুকুতেই স্টপ চা, বাকিটা বলার দুঃসাহস ভুলেও করবি না। ঈশা বাঁকা হাসলো, তবে সেটা আয়েশের অগোচরে। আয়েশের দিকে বরং অবাক দৃষ্টি রেখে বলল, কেন রে ভাইয়া? বাকিটা বললে কি হবে? আমি তো সত্যিটাই বলছি। বেশি বকবক না করে চাটা শেষ কর, তারপর ইম্পর্টেন্ট একটা কথা আছে তোর সাথে। খুব বেশি ইম্পর্টেন্ট? আয়েশ এবার চোখ গরম করে তাকালো ঈশার দিকে। ব্যাস, ঈশার সাথে সাথে নিজেকে আত্মসমর্পণ করে বলল, ওকে ওকে, খাচ্ছি। সব সময় এমন চোখ লাল করে তাকানোর কি আছে? বলে ঈশা চায়ের কাপ হাতে নিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। তারপর স্টাইলিশ করে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। আয়েশ বাঁকা চোখে তাকালো ঈশার দিকে, যেটা ঈশার দৃষ্টিগোচর হলো না। কিছু সময়ের মধ্যে দুজনের চা শেষ হয়ে গেলে মিনিট কয়েক নীরব থেকে আয়েশ আবার বলে উঠল, ঈশা, তুই বললি না যে আমি তোর সাথে কয়েকদিন ধরে ভালো করে কথা বলছি না? বলছিস না তো। বিয়ে থেকে আসার পর থেকে তো আমার সাথে কোনো রকম কথাই বলছিস না। শুধু ততটুকুই জবাব দিস যতটুকু আমি নিজ থেকে জানতে চাই। আচ্ছা, তুই কি চাস আমি তোর সাথে আবারও আগের মতো কথা বলি, তোর সাথে আবারও আগের মতো হয়ে যাই? চাই তো। তুই জানিস না, তুই আমার সাথে একদিন কথা না বললে আমার ভালো লাগে না। প্লিজ আমার অপরাধটা কি বল, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তারপরেও প্লিজ আগের মতো কথা বল আমার সাথে। ওকে, তাহলে আমি তোর সাথে আগের মতো করেই কথা বলবো। ইনফ্যাক্ট আগের থেকে আরও বেশি ভালো করে কথা বলবো। আগের থেকে আরও বেশি ক্লোজ হয়ে যাব তোর সাথে। ততটাই ক্লোজ হব যতটা ক্লোজনেসনেস তুই কল্পনাও করতে পারবি না। আগের থেকে অনেক বেশি সময় দিব তোকে। বলতে পারিস আমার অফিস থেকে আসার পরের পুরো সময়টাই তোর। বাট তার জন্য তোকে একটা কাজ করতে হবে। ঈশা তো এমনিতেই আয়েশের আগের মতো করে ওর সাথে কথা বলার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। এখন আয়েশের মুখ থেকে বলা আগের থেকেও আরও বেশি ভালো করে কথা বলবে, আগে থেকে আরও বেশি করে সময় দিবে। শুনে ঈশার যেন খুশিটা আর ধরছে না। আসলে ঈশা আয়েশকে এতটাই চোখে হারে যে আয়েশের একটু অবহেলাও সহ্য করতে পারে না সে। ছোটবেলা থেকেই আয়েশের সামান্য পরিমাণ অবহেলাও ঈশার বুকে গিয়ে লাগে। আয়েশ একদিন ঈশার সাথে কথা না বলে সেদিন ঈশা সারাদিন আয়েশের পিছন পিছন ঘুরত, আর একটাবার কথা বলার জন্য আয়েশকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করত।
যখন দেখতো আয়েশ কিছুতেই ইমপ্রেস হচ্ছে না, তখন ঈশা বসে বসে কান্না করতো। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে, তাই চাইলেও তো আর বসে বসে কান্না করতে পারবে না। আর এজন্যই ঈশা অনেক মন খারাপ করে থেকেছে গত 2 দিন। তবে আজ যখন আয়েশের মুখে এমন কথা শুনল, ঈশার মন খারাপটা মুহূর্তেই উবে গেল। মনে তার এক ফালি রোদ উকি দিল। হাসি হাসি মুখ করে বলেই ফেল, তাই। সত্যি বলছিস ভাইয়া? আমাকে আগের থেকেও বেশি সময় দিবি আর আমার সাথে আগের মতো কথা বলবি? তার মানে এখন থেকে অনেকক্ষণ ধরে গল্প করতে পারবো তোর সাথে, তাই না? হুম। ওকে, তাহলে আমার কি করতে হবে বল? তুই যা করতে বলবি আমি সব করব। সত্যি যেটা করতে বলবো সেটা করবি? অফকোর্স করব। ভেবে বলছিস তো? আরে হ্যাঁ রে বাবা, আমি একদম ভেবে বলছি। তুই বরং কি করতে হবে সেটা বল। আচ্ছা, ওয়েট। এই বলে আয়াস উঠে আলমারি থেকে একটা পেপার বের করলো। তবে কিসের পেপার সেটা ঈশার অজানা। আয়াস পেপারটা নিয়ে ঈশার মুখোমুখি খাটে বসলো। তারপর ঈশার দিকে একটা কলম সহ কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, নে, এটাতে সাইন করে দে। ঈশা অবাক হয়ে আয়াসের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, ভাইয়া এটা কিসের ব্যাপার? আর আমি বাইরে সাইন করব কেন? তুই যাতে আমাকে আর ভাইয়া বলতে না পারিস সেটার একটা চুক্তিপত্র, রেজিস্ট্রি পেপার। মানে? না মানে ওই যে তোকে বলেছিলাম না, যদি আমাকে আগের মতো করে ফিরে পেতে চাস তাহলে তোকে একটা কাজ করতে হবে। এইটা হলো সেই কাজ। আই মিন এই পেপারে সাইন করাটাই হলো তোর সেই কাজ। এই ঈশা একবার আয়েশের হাতের পেপারটার দিকে তাকিয়ে আবারও আয়েশের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, এটাতে কি লেখা আছে? পেপারটাতে এই পেপারটাতে কি লেখা আছে? আগে সাইন কর, তারপর বলছি। না, আগে বল কি লেখা আছে পেপারটাতে, তারপর আমি সাইন করব। আচ্ছা, বাই এনি চান্স তুই কি আমার প্রপার্টি সব তোর নামে করে নিতে চাইছিস না তো ভাইয়া? ধরে নে তাই। তবে তোর প্রপার্টি আমার নামে করব না, বরং আমার প্রপার্টিটাই চূড়ান্তভাবে আমার করে নিব। এখন ঝটপট সাইনটা করে দে তো। তুই কিন্তু বলিসনি ওটাতে কি লেখা আছে। বল না ভাইয়া, এই পেপারে কি লেখা আছে? আচ্ছা, তোর বলতে হবে না, আমাকে দে, আমি নিজেই পড়ে দেখি এটাতে কি লেখা আছে। এদিকে দে তো পেপারটা। কথাগুলো বলে ঈশা জাইনা আয়েশের দিকে কাগজটা নেওয়ার জন্য হাত বাড়ালো। অমনি আয়াস কাগজটা পিছনে নিয়ে গেল। হুম, তোর এটা পড়া হবে না। আই মিন তুই পড়তে পারবি না এটা। ধরে নে, এই পেপারটা না পড়ে সাইন করাটাও তোর অন্য একটা কাজ। সো এটা না পড়েই তোকে সাইন করতে হবে। এ কি ভাইয়া, পেপারটা আমি পড়তে পারবো না মানে? পেপারটা যদি আমি না পড়ি তাহলে বুঝবো কি করে এটা কিসের পেপার আর আমি কিসে সাইন করব? আচ্ছা লিসেন, আমি বলছি তোকে এই পেপারে কি লেখা আছে। বল তাহলে। এই পেপারটাতে কয়েকটা শর্ত লেখা আছে। অর্থাৎ এই পেপারে সাইন করবি মানে হলো তুই পেপারে থাকা আমার সব শর্তে রাজি আছিস। তবে শর্তগুলোর মধ্যে 1 নম্বরে যেই শর্তটা আছে সেটা হলো এখন থেকে তুই আমার সব কথা শুনবি। ইনফ্যাক্ট আমি যাই বলবো তুই সব কিছু বিনা বাক্যে মেনে নিবি। আর 2 নম্বর শর্তটা হলো তুই আমার কোনো কাজে বাধা দিতে পারবি না। কোনো কাজে বাধা দিতে পারবি না মানে কোনো কাজেই না। ইনফ্যাক্ট তোর সাথে কিছু করলেও বাধা দিতে পারবি না। আর 3 নম্বর শর্তটা হচ্ছে এখন থেকে তুই আর আমাকে ভাইয়া বলে ডাকতে পারবি না। আমাকে তুই করে বলতে পারবি না, ভুলেও না। আমাকে তুমি করে বলতে হবে। বল রাজি? 1 মিনিট ভাইয়া, আমি রাজি হওয়ার কথা আসছে পরে। আগে বল এসব কেমন শর্ত ভাইয়া? প্রথম এবং দ্বিতীয় শর্তটা না হয় বুঝলাম, বাট 3 নাম্বার শর্তটা আমি মানতে পারবো না। তোকে ভাইয়া ডাকবো না। আর কি বললি? তোকে তুই করে বলতে পারবো না, তুমি করে বলতে হবে। ভাইয়া সত্যি তুই আমাকে হাসালি। আমি তুমি করে বলবো, তাও তোকে? ইম্পসিবল। আমি প্রথম 2টা শর্ত মানলেও তৃতীয় শর্তটা মানতে পারবো না। আমি কিছুতেই তোকে ভাইয়া বলাটা ছাড়তে পারবো না, আর কিছুতেই তুমি করে বলতে পারবো না। দরজাটা খোলাই আছে, তুই তাহলে আসতে পারিস। ভাইয়া ভাইয়া। আর একটা কথাও না, যেতে বলেছি যা। আর হ্যাঁ, এরপর থেকে আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে আসবি। আর ভুলে যাবি
আয়াস নামের তোর কেউ ছিল। ঈশা বুঝতে পারলো আয়াস ওর শর্তগুলো নিয়ে খুবই সিরিয়াস, আর যেটা বলেছে সেটা ওকে মানতেই হবে, সে যে শর্তই হোক, অন্যথায় আয়াস ওর সাথে কখনো কথাই বলবে না। ঈশা ভাবনায় পড়ে গেল সে এখন কি করবে এটা নিয়ে। আয়াসের শর্তে কি রাজি হবে? কিন্তু আয়াসের শর্তে রাজি না হলে তো আয়াস সত্যি সত্যি কথা বলবে না ওর সাথে। আয়াস ওর সাথে কথা বলবে না, সেটা কিছুতেই মানতে পারছে না। হ্যাঁ, আয়াসের শর্তে রাজি হয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ ঈশা চায় না আয়াস আর ওর মধ্যে দূরত্ব তৈরি হোক। সে সহ্য করতে পারবে না আয়াসের অবহেলা। ঈশা যখন এসব ভাবছিল তখনই ঈশার ভাবনার সুতো ছিঁড়ে আয়াস বলে উঠল, কি হলো, এখনো বসে আছিস কেন? যা। যাবো তো, তার আগে পেপারটা দে, আমি সাইন করে দিই। মুহূর্তেই আয়েশের মুখে হাসি ফুটল। আয়েশ খুশি হয়ে বলল,